শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপে। আপনাদের সাথে আছি আমি গাউসুল আজম বিপু। দর্শক, আপনারা জানেন গতকাল বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, বিমান দুর্ঘটনা। যেটি প্রশিক্ষণ বিমান ছিল, সেটি আশ্রয় পড়ে একটি স্কুলের উপরে। এরপরে অনেক শিক্ষার্থী তাদের অকালে প্রাণ হারিয়েছে, সাথে অনেক শিক্ষার্থী এবং অনেক মানুষ তারা দগ্ধ হয়েছে, আহত হয়েছে, তারা অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। বিষয়টি নিয়ে পুরো জাতি এখন স্তম্ভিত এবং বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে দুইজন অতিথিকে দেখেছি। তারা কথা বলবেন। প্রথমজন ক্যাপ্টেন এম.এ. মাকসুদ আহমেদ, ক্যাপ্টেন বোয়িং 777 বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের, এবং অন্যজন আছেন মহাব্যবস্থাপক ইউএস বাংলা এয়ারলাইন্স কামরুল ইসলাম। আপনাদের দুইজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। আমরা শুরু করি ক্যাপ্টেন এম.এ. মাকসুদ আহমেদ, আপনাকে দিয়ে। কোনো না, যে গতকাল যে ঘটনাটি ঘটলো, আপনি একজন অভিজ্ঞ ক্যাপ্টেন হিসেবে বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমে বলতে হয় যে অত্যন্ত দুঃখজনক। এর থেকে খারাপ কিছু হতে পারত কিনা আমার জানা নেই। এখন যেই অভিভাবকরা তাদের সন্তান হারিয়েছেন, তাদের কথা চিন্তা করলে আমার বুক কেঁপে ওঠে যে কীভাবে তারা এটাকে সহ্য করছেন, কীভাবে নিচ্ছেন। আমি নিদ্রাহীন ছিলাম গত রাতে। আমার দু একজনের কথা শুনে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এসছে, এবং নিজেকে যখন তাদের জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করেছি, সেটা সম্ভব হয়নি আমার পক্ষে সহ্য করা ব্যাপারটাকে। কিন্তু ঘটনাটা ঘটে গেছে এবং আমাদের এটার সাথেই বসবাস করতে হবে এখন সামনের বেশ কিছুদিন ধরে, এবং এটার প্রভাব আমাদের সামাজিক জীবনে অনেক দিন থাকবে, এবং এটা একটা ক্ষত হয়ে থাকবে আমাদের সবার ভবিষ্যতে। কামরুল ভাই, একটু বলবেন যে বিষয়টিকে একেবারে, আপনি যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ। বাট এই ধরনের বিয়োগান্তক কোনো ঘটনার আসলে নিয়ে কথা বলতে হবে, ঠিক আমি আসলে এইভাবে প্রস্তুত ছিলাম না। বাট বাংলাদেশের এভিয়েশনে ডেফিনেটলি গতকাল একটা কালো দিবস হিসেবে থাকবে, বিকজ যেখানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনে একটা মাইলস্টোন হিসেবে থাকার কথা ছিল দিনটা, সেখানে আসলে একটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আসলে সেটার সাথে সম্পৃক্ত হয়ে যাবে, এটা আসলে আমাদের কারো প্রত্যাশাই ছিল না। আমি ইন্ডাস্ট্রিতে আসলে অনেক বছর ধরে যেহেতু কাজ করছি, অনেক ফ্যাটাল অ্যাক্সিডেন্টকে দেখারও সুযোগ হয়েছে, সেটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। কিন্তু গতকালকে যে ঘটনাটা, এই যে স্কুলের 3, 4, 5 ছেলেমেয়েরা, মাসুম বাচ্চারা কালকে যেভাবে ঘটনার সাক্ষী হলো, আসলে তাদেরকে আমি বলবো যে অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। তো সেই জায়গাটায় আসলে শুধু যে তারা চলে গেছে তা না, যারা আজকে আহত অবস্থায় আছে, বেঁচে আছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে পজিশনে আসলে স্কুলটা আছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের ল্যান্ডিং অ্যাপ্রোচে আসলে সেই স্কুলটার অবস্থান। প্রতি 5 থেকে 7 মিনিট পর একটা করে ফ্লাইট ল্যান্ড করছে। যারা আজকে ঘটনার পর যারা আবার নতুন করে নতুন লাইফে যখন যাবে, এইটা একটা ট্রমাটাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ এই 5-7 মিনিট পরপর প্লেনের আওয়াজ, সেটা কিন্তু তারা গতকালকের ঘটনাগুলোকে বারবার প্রতি মুহূর্তে আসলে এটা তাদেরকে মনে করিয়ে দিবে যে আমরা আসলে সেফ জোনে না, আমাদের আবারও একটা পুনরাবৃত্তি ঘটতে পারে। বাট সব কিছু মিলে আমি বলবো যে এই ধরনের ঘটনার যেন কোনো ধরনের কোনো কিছু পুনরাবৃত্তি না ঘটে, এটা সংশ্লিষ্ট যারা আছেন, যারা পলিসি মেকার আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের প্রত্যেকেই আসলে আমি বলবো যে এইসব ডিসিশন মেকিংয়ের ব্যাপারে একটু এগিয়ে আসা উচিত। আপনি যে বলেছেন কামরুল ভাই, আমি একটু ক্যাপ্টেন মাকসুদ আপনার কাছে আসি। যে একটা বিষয় কি বলবেন, যে ভাইজন বলল যে এই ল্যান্ডিংয়ের আগে স্কুলটা, আপনাদের ঢাকা এয়ারপোর্টের টেক অফ এবং ল্যান্ডিংয়ের আগে এবং টেক অফের পরে একদম শুধু ঘনবসতি বললে হবে না, খুব গুরুত্বপূর্ণ, ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটা এরিয়া যেখানে কোটি কোটি মানুষ বসবাস করে। তো এইটা কি টেকনিক্যালি কোনো ফল্ট কিনা আমাদের জন্য? অবশ্যই এটা তো স্বীকার করতেই হবে যে এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা যখন এই কুর্মিটোলা বা ঢাকায় যে বিমানবন্দর, আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটাকে যদি আমরা যখন এটা হয়েছিল প্রথম,
সেই সময়কার কথা যদি আমরা চিন্তা করি, আমি তখন ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম এবং মির্জাপুরে যেতাম ঘন ঘন ওই রাস্তা দিয়ে। বিরান মানে বিরান ভূমি একদম একেবারেই বিরান ভূমি ছিল। এখন সেই কুর্মিটোলা এয়ারপোর্টটাকে এভাবে আনপ্ল্যান্ড ভাবে ডেভেলপ করতে দেয়া হলো কেন, এটা কিন্তু আমার কাছে বিশাল একটা প্রশ্ন। কারণ হচ্ছে এই শহরটা কিন্তু বিভিন্নভাবে গ্রো করে যেতে পারত, এই শহরটা অন্য দিকে গ্রো করে যেতে পারত, অথবা কুর্মিটোলাকে রেখে কুর্মিটোলার ওই এরিয়াটাকে বাদ দিয়েও গ্রো করে যেত। কিন্তু এইভাবে অপরিকল্পিতভাবে এটাকে ডেভেলপ করার আমাদের পরিকল্পনার অভাব এবং ভবিষ্যৎ দৃষ্টির একেবারে সীমাবদ্ধতার কথাই বল। না, আমি আপনাকে যেটা বলছি যে একটা বিষয় খেয়াল করবেন, আমরা কালকের দুর্ঘটনা নিয়ে একটু আসবো, কথা বলবো। এই যে মানে আমাদের যে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে ঢাকাতে, সেটিতে ল্যান্ডিং করবা কিংবা টেক অফ করার পরেই যে একদম ঘনবসতিপূর্ণ এলাকা, আপনি একজন অভিজ্ঞ পাইলট হিসেবে এটাকে মানে কিভাবে, মানে দুর্ঘটনা তো মানুষের লাইফে আসতেই পারে, এই দুর্ঘটনা তো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আগে থেকে একটা ব্যবস্থা থাকতে হবে। তো এখানে ধরেন একটা উঠলো, ওঠার সাথে সাথে যদি সে মনে করে এখন কিছু একটা মানে করতে হবে, তার ল্যান্ডিংয়ের আগে কিংবা টেক অফের পরে দুইটাতেই ঘনবসতিপূর্ণ, এখানে তো মানে ওই ক্যাজুয়ালিটি থাকানোর কোনো ওয়ে নাই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে হলো কি যে এরকম যে অন্যান্য সিটিতে নেই তা কিন্তু নয়, এরকম আছে, এবং সেখানেও যদি এই ধরনের ঘটনা ঘটে হবে এরকম। তবে আমাদের এখানে যেরকম একেবারেই মনে হয় যে ছেয়ে আছে বিল্ডিং এবং জনবসতি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ছাড়াভাবে কিছু কিছু দেখি। স্কুল কোথাও থাকার কথা নয়, এরকম একটা স্কুল অ্যাপ্রোচ পাথে, এয়ারক্রাফটের অ্যাপ্রোচ পাথে এরকম থাকাটা আমার মনে হয় না আমি কোথাও দেখেছি। এমনি মানে আদর্শিকভাবে আদর্শ একটা এয়ারপোর্টের এরকম না, এটা কিন্তু আমাদের যেই নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি আন্তর্জাতিক, তাদের কিন্তু একটা ডিফাইন্ড আছে, রেগুলেশন আছে। হ্যাঁ, রেগুলেশন আছে, তার বাইরে কিন্তু আমাদের বিমানবন্দরও না। কাজে ওর মধ্যে থেকেই এটা এই বসতিগুলি তৈরি হয়েছে। হ্যাঁ, কাজেই আমরা সেটাকে একেবারে যে বেআইনি সেটা বলতে পারবো না, কিন্তু বেআইনি না হলেও থাকা উচিত নয়। এটা নিশ্চিতভাবে বলা যায় যে এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, যেরকম এয়ার ইন্ডিয়ার যে আহমেদাবাদে যে ঘটনাটা ঘটেছে, একই পরিণতি হয়েছে তার। কিন্তু ওখানে তো একটা বিষয় এসছে যে ওখানকার ফুয়েলের ভিতর সম্বন্ধে কন্টামিনেশন হয়ে গিয়েছিল, এরকম কিছু একটা রিপোর্টে এসছে। এটা আমরা এখন স্পেকুলেট নাই করি, কারণ হচ্ছে যে কারণটা পরে বের হবে। একেবারে এয়ার ইন্ডিয়ার যেই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার কারণ অবশ্যই বের হবে, খুব শিগগিরই বের হবে এটা, এবং সেখানে আমরা নিশ্চিত হব যে আসল কারণটা কী ছিল এই অ্যাক্সিডেন্টটার। তো এই ফিউলের যেই কন্টামিনেশনের কথা যেটা বলা হয়েছে, সেটা হতে পারে, না হওয়ারও সম্ভাবনা রয়েছে। কারণ ভাই কী বলবেন যে আসলে কি কি প্রতিবন্ধকতা বোধ করছেন আপনারা এই সেক্টরে কাজ করতে গিয়ে? এখন যেটা হয়েছে যে এই যে বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং হওয়া কিংবা না হওয়া, গাছপালা থাকা, ভাই যেটা বললেন যে বিভিন্ন এয়ারপোর্টে আসলে আমরা দেখি যে এয়ারপোর্ট এরিয়াতে, বাট এটা বিল্ডিং কোড একটা ডেফিনেটলি মেনটেন করতে হবে, সেটা সিটি কর্পোরেশন অথবা রাজুকের প্ল্যানের মধ্যে থেকেই করতে হবে। এখন কথা হচ্ছে যে ওই জোনে যে বিল্ডিংগুলো হয়েছে সেটা কি আসলে বিল্ডিং কোড মেনে হয়েছে কিনা, এইটা আসলে মানে আমি বলবো যে এটা দেখভালে ডেফিনেটলি অথরিটি রয়ে গেছে। এটার সাথে এটা আসলে এই মুহূর্তে আসলে সম্পৃক্ত করা কিছু না। একটা দুর্ঘটনা ঘটলে কেমন ভাবে কি হয়, দুর্ঘটনা যখন ঘটে যায় তখন দেখার দুর্ঘটনা তো প্রত্যেকদিন হবে না, এটা দুর্ঘটনা মানুষের জীবনে আসবে, এটা আসবে, কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে অনেক কিছু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আসলে আমাদের কি কি করার ছিল, আগামীতে কি কি করতে হবে। কারণ এইটা হয়েছে হলো প্রশিক্ষণ বিমান, তো আমাদের এখান থেকে তো যাত্রীবাহী বিমান নিয়মিত পরিচালনা হচ্ছে, পরিচালিত হচ্ছে না, সেইগুলো নিয়ে কথা বলবেন আপনারা যে এই মুহূর্তে আপনারা প্রতিবন্ধকতাগুলো কি কি বোধ করছেন। না, এই যেমন অনেক সময় দেখা যায়, আমি জাস্ট এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি যে প্রশিক্ষণ বিমান একটা জনবহুল এরিয়াতে আসলে পরিচালিত হতে পারে না। সেই জায়গাটায় যদি আমাকে জনবিরল এলাকায় কিংবা যে এয়ারপোর্টগুলোতে আমাদের এয়ারক্রাফটের ওঠানামার যে আমি বলবো যে আধিক্য,
সেই জায়গাটা যত কম থাকবে একটা প্রশিক্ষণ বিমানের জন্য, প্রশিক্ষকের জন্য এবং যিনি ট্রেনি থাকবেন তার জন্য আসলে আমি বলবো মঙ্গল। তো এখন গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে আমি বলবো যে পাইলট যিনি ছিলেন, এটা একটা সলো ফ্লাইটের একটা ব্যাপার ছিল। সলো ফ্লাইট সম্পর্কে অনেকে হয়তো না জানার ব্যাপার থাকতে পারে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আসলে আমরা দেখি। সেই ব্যাখ্যাগুলোর মধ্যে সলো ফ্লাইটে সাধারণত দেখা যায় সে একটা নির্দিষ্ট আওয়ার শেষ করার পর সে আসলে মানে পাইলট হিসেবে যখন স্বীকৃতি আসলে সে পেতে যাচ্ছে তখন তাকে ইন্ডিভিজুয়াল ফ্লাইট আসলে করতে হবে। তো সেইটা কোনো ইনস্ট্রাক্টরের মানে আমি বলবো যে ফলো আপের মধ্যে থাকবে। হয়তো ইনস্ট্রাক্টর তখন গ্রাউন্ডে ছিল, সাথে থাকবে না, বাট সাথে থাকবে না। এখন কথা হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপারও থাকে। অনেক সময় দেখা যায় যে একটা পাইলট যখন সে সলো ফ্লাইট করছে সে এতদিন পর্যন্ত কিন্তু কারো ইনস্ট্রাকশনে, কারো গাইডেন্সে পাশে থেকেই কিন্তু কাজ করছে। এখন সেম টাইপের প্রবলেম হয়তো সে আগেও ফেস করেছে, এখন হয়তো ফেস করতে যেটা হয়েছে যে সাইকোলজিক্যাল প্রবলেম, তার মেন্টাল প্রেশারও হইতে পারে অনেক সময়। এখন এই ব্যাপারগুলো আসলে আমি বলবো যে কোথাও আসলে আজকে যদি ঢাকার বাইরে কোথাও হয়তো, রাশিয়া হয়তো, যেটা গ্যালাক্সি ফ্লাইং একাডেমির ফ্লাইংগুলো ঢাকার বাইরে হচ্ছে, তো সেখানে যদি এই ধরনের কোনো মানে অ্যাক্সিডেন্টাল কোনো ব্যাপার থাকতো ক্যাজুয়ালিটি ডেফিনেটলি কম হওয়ার একটা সম্ভাবনা ছিল। তা আমি বলবো যে ঢাকার আশেপাশে সামরিক কিংবা বেসামরিক কোনো আসলে আমি বলবো যে ফ্লাইং স্কুলগুলোরই আসলে আমি বলবো যে এটা ঢাকার মধ্যে না হওয়াটাই বেটার হবে। যেটা আসলে আমি বলবো যে ঢাকার বাইরে সৈয়দপুর হতে পারে, রাজশাহী হতে পারে, সিলেট হতে পারে, যেখানে আসলে ফ্লাইট ফ্রিকোয়েন্সিও কম থাকবে এবং মানুষের মানে আমি বলবো যে জনগণের আধিক্যটা কম থাকবে, যেটা ক্যাজুয়ালিটিটার পার্সেন্টেজটা আসলে আমি বলবো যে অনেক মিনিমাম হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি একটা বলি যে এই ধরনের প্রশিক্ষণ ফ্লাইটগুলো সারা ওয়ার্ল্ডে আসলে আমরা তো প্রতিনিয়ত সময়ের মাধ্যমে দেখি যে এই ধরনের অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে। আফটার অ্যাক্সিডেন্ট আসলে আমরা আসলে কী ভূমিকাগুলো রাখছি, সেই ভূমিকাগুলোকে আমাদের প্রপার হচ্ছিল কিনা। ট্রেনিং এর পার্টের মধ্যে তো আরবান এরিয়াতে ইয়ার থাকে, এটা আমি ভাই বলতে পারবে ভালো। মানে কালকের ঘটনাটা একটু যদি আপনি বিস্তারিত বলতে পারেন যে কি কি ঘটনা ঘটে থাকতে পারে কালকের, মানে প্রসেসটা কি আসলে, একজন যেহেতু আপনি এই সেক্টর থেকেই। আচ্ছা, একজন মিলিটারি উনি যেটা বললেন যে সোলো ফ্লাইটের কথা, হ্যাঁ সোলো ফ্লাইটের একটা মানে মানসিক চাপ থাকে, কিন্তু সেটা একজন মিলিটারি পাইলট কিন্তু বারবার সেই প্রসেসের মধ্যে দিয়ে যায়। বেসিক ফ্লাইং থেকে নিয়ে, যেরকম ফ্লাইং ক্লাবেরও একটা স্টুডেন্ট যখন ফ্লাইং করে সে 10 থেকে 12 ঘন্টা পরেই প্রথম সোলো ফ্লাইটটা করে। ইনস্ট্রাক্টরের সাথে ফ্লাই করে করে তার হাতটা যখন একটুখানি পাকা হয়ে যায়, এবং এটা প্রশিক্ষণের একটা অংশ হচ্ছে সোলো ফ্লাইট। প্রত্যেকটা পাইলট আজ পর্যন্ত যতজন আকাশে উঠেছে সবাইকে কিন্তু সেই সোলো ফ্লাইটের স্বাদ নিতে হয়েছে। এটা কনফিডেন্সের একটা বিষয় এবং আত্মবিশ্বাসের বিষয়, আত্মপ্রসাদেরও বিষয় সোলো ফ্লাইটটা। তো আমরা অপেক্ষা করি সেই সোলো ফ্লাইটের জন্য, এবং নতুন একটা এয়ারক্রাফটে যখন সোলো ফ্লাইট করে তখন সেটা একটা নতুন অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা অত্যন্ত আত্মতৃপ্তির একটা বিষয় আছে, এবং যিনি ইনস্ট্রাক্টর তারও বুকটা 10 ইঞ্চি ভরে যায়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে হলে গিয়ে যে এই অ্যাক্সিডেন্টটা নানা কারণে হতে পারে। এর মধ্যে পাইলট ফ্যাক্টর একটা থাকতে পারে, মেকানিক্যাল ফেলিয়ার থাকতে পারে, বার্ড হিট হতে পারে, সাবোটাজ হতে পারে। মানে সেফটি একটা দিক এবং সিকিউরিটি আরেকটা দিক। সিকিউরিটি যদি ইন্টেনশনালি কেউ যদি এটাকে সাবোটাজ করে এবং সেখানে যদি এই এয়ারক্রাফটটা কোনো একটা নাশকতামূলক শিকার হতে পারে, কর্মকাণ্ডের শিকার হতে পারে, এবং সেক্ষেত্রে এটা অবধারিত পরিণতি যেটা ক্র্যাশ। সেটা কীরকম একটু ব্যাখ্যা করবেন যদিও। যদি কোনো মানে এমন কিছু থাকে যে একটা মানে টেকনিক্যাল ফল্ট হবেই, হ্যাঁ, যেটাকে মানে একটা ম্যানমেড, একেবারে ম্যানমেড একটা টাইমের পরে এটা ফেল করবে, এ ধরনের যদি কিছু করে কেউ করে ইন্টেনশন হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা বিস্ফোরক সেভাবে যদি থাকে যেটা একটা নির্দিষ্ট সময় পরে, আমি এটা বলছি না, সম্ভাবনা আছে। আমি স্পেকুলেশনের ঘোর বিরোধী। তদন্ত হবে এবং এভিয়েশন অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন একটা প্রসেস আছে। আমি যেটা বলছি, আমাদের শোর কিন্তু মূল টার্গেটটা এটা, যে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই ভয়াবহ ধরনের গুজব রটে যাচ্ছে আর কি। বিষয়টা হলো একটা ক্যাপ্টেন রেডি হওয়ার জন্য তাকে যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, বা এই বিমানটাতে কি কি ঘটতে থাকতে পারে, বা সে টেক অফ করলো তারপরে কি কি সমস্যা হতে পারে, সেগুলো অভিজ্ঞ মানে একজন ক্যাপ্টেন হিসেবে সেগুলো আপনার কাছে। এখানে সম্ভাবনা আছে ইঞ্জিন ফেল করার, সম্ভাবনা আছে বার্ড হিট করার,
সম্ভাবনা হচ্ছে কন্ট্রোল ফেলিয়ার হওয়ার, হাইড্রোলিক ফেলিয়ার হওয়ার, এবং ইঞ্জিন যদি ফেল করে এই ফাইটার এয়ারক্রাফটগুলি দে ফল লাইক স্টোন। এদের ওজন এতটাই বেশি থাকে এবং এতই আকারে ছোট থাকে, বা লিফট ডিভাইস এতখানি থাকে, হ্যাঁ, যে এরা মানে মোটামুটি বুলেটের মতোই পড়বে আর কি। তো সেক্ষেত্রে ইঞ্জিন যদি ফেল করে সেটা একটা সম্ভাবনা রয়েছে। কন্ট্রোল ফেলিয়ার যদি হয় তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এয়ারক্রাফট, সেটা একটা সম্ভাবনা রয়েছে। বার্ড হিট যদি হয় সেক্ষেত্রে ইঞ্জিন ফেল করবে এবং এয়ারক্রাফটের যে বিহেভিয়ার সেটা চেঞ্জ হবে। এবং আমি যতটুকু শুনেছি পাইলট কিন্তু বলেছে যে সে মানে হি ইজ ফেসিং সার্টেন ডিফিকাল্টিজ ইন কন্ট্রোলিং দি এয়ারক্রাফট। এটা আমার শোনা। হ্যাঁ, আমি ডেফিনেটিভভাবে এটা বলতে পারবো না, এটিসিতে যারা ছিল তারা বলতে পারবে। তো নানা ধরনের সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা কনক্লুসিভলি কিছু বলাটা এখন উচিত হবে না আমাদের, তবে এটা বলা যায় যে এই পাইলটের যদি প্রোফাইল দেখি আমরা, তাহলে সে অত্যন্ত সুস্থ একজন এবং যোগ্য পাইলট, হ্যাঁ, যার এই ধরনের মানে ঘটনা ঘটবার কোনো কারণ, মানে হিউম্যান এরার যেটা সোলো ফ্লাইটে কিন্তু আমরা এক্সট্রা কশাস থাকি, নিজেদের মানে আত্মসচেতন থাকি এবং সিকিউরিটির জন্য আর কি, এবং ইনস্ট্রাক্টর নিজের সেফটির জন্য, এবং ইনস্ট্রাক্টর যে তিনিও নিশ্চিত থাকেন যে সে তার উপর অর্পিত দায়িত্বটা সেটা হচ্ছে সেফলি ল্যান্ড ব্যাক করার ক্ষমতাটা রাখে, তারপরে কিন্তু সে যায় একটা ছেলে। কারণ ভাই কি বলবেন যে কালকের যে ঘটনা একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রথম থেকে কিন্তু এসছে এটা একটা প্রশিক্ষণ বিমান, পরে আজকে এটা ক্লিয়ার করা হয়েছে যে এটা কোনো প্রশিক্ষণ বিমান ছিল না, এটা একদম যুদ্ধ বিমানই ছিল। বেসিক্যালি আসলে যে সমাজে কনফিউজড করার জন্য আসলে সোশ্যাল মিডিয়ার উপরে কিছু নাই এখন বর্তমান প্রেক্ষাপটে। এখন এই জায়গা থেকে বের হওয়ার জন্য আসলে একটা এয়ারলাইন্সে, সেটা হোক কমার্শিয়াল এয়ারলাইন্স হোক সামরিক বিমান কিংবা ট্রেন এয়ারক্রাফট, প্রত্যেকটা ঘটনার পরেই একটা তদন্ত কমিটি হয় এবং সেই তদন্ত কমিটির রেজাল্ট পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করার একটা ব্যাপার থেকে যায়। এখন এক্স্যাক্টলি কি হয়েছে, আপনি কিন্তু যেই ঘটনাটা ঘটে গেল ওইটার যে তদন্ত কমিটির যে রিপোর্টটা আসবে সেটা কিন্তু আসলে ওই ঘটনাটার আসলে খুব বেশি রেজাল্ট আসবে না। ইন ফিউচারে সেফটি রিকোয়ারমেন্টসে যেন একই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, যদি কোনো পলিসিতে, আইকাও পলিসি বলেন বা যে কোনো পলিসিতে বলেন এভিয়েশন ইন্ডাস্ট্রিতে, সেটা যদি প্রিভিয়াসের কোনো ধরনের কোনো ইনসিডেন্টের কোনো ফ্যাক্টর বর্তমানটার সাথে ইনভলভ না থাকে, তাহলে নতুন করে হয়তো যোগ হয় ফর সেফটি সিকিউরিটির জন্য। এখন এই জায়গাটায় বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন এয়ারলাইন্সগুলো, আমি বলবো যে ইউএস বাংলা আমরা ফেস করেছি, একটা সময় আমরা দেখেছি যে জাকার্তাতে ইন্দোনেশিয়ান এয়ারলাইন্সে ফেস করেছে, মালয়েশিয়াতে আমরা দেখেছি, বিভিন্ন ঘটনার পরে কিন্তু একটা করে তদন্ত কমিটি কিন্তু হয়েছে। তাদের ওইখান থেকে যে ফাইন্ডিংসগুলো আছে ফিউচারে যেন একই ফাইন্ডিংসের জন্য কোনো এয়ারলাইন্স কোনো অ্যাক্সিডেন্টাল কেসে না পড়ে, সেটার সচেতনতার জন্য আসলে আমি বলবো যে এই তদন্ত কমিটির রিপোর্টটা আসলে কাজে লাগবে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে গত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি যে দুই একটা ঘটনা, এটার যে পার্সেন্টেজ, এটা আমি বলবো যে একদম মিনিমাম একটা পার্সেন্টেজ এভিয়েশন সেক্টরে যে এটা অ্যাক্সিডেন্টাল যে কেসগুলো তারপর ঘটে যাচ্ছে, কোনো ঘটনায় আসলে আমরা প্রত্যাশা করি না। বাট এইবারে যে ঘটনা রয়েছে একটু ডিফারেন্ট ওয়েতে হয়েছে, বিকজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাট এখানে এতগুলো বাচ্চার ক্যাজুয়ালিটি আমরা দেখতে, বাট এইটা আসলে আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল। এবং এই মাসুম বাচ্চারা, তাদের তো মিনিমাম 1% দোষও ছিল না। যদি স্কুল কর্তৃপক্ষ যদি কোড মেনটেন না করে যে স্কুল প্রতিষ্ঠা করে থাকে, এটা স্কুল কর্তৃপক্ষের ফেলিউরিটি থাকবে, ম্যানেজমেন্টের ফেলিউরিটি থাকবে। আর প্লেন যদি টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য প্লেনের প্রবলেম, আর বাচ্চাগুলো যেই মানুষগুলোকে আমি হারিয়ে ফেললাম, তাদের দোষটা কী ছিল আসলে? এই ঘটনাগুলো আমরা আসলে চাই না, কোনোভাবে চাই না, ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে তা আরও চাই না। কারণ এখানে ডেফিনেটলি কোনো ধরনের কার যদি ফল্ট থাকে, কারো যদি মিনিমাম কোনো পার্সেন্টেজও যদি কোনো ধরনের ফল্ট থাকে, সেই ফল্টটাকে ফাইন্ডিং এনে প্রপারলি রেকটিফাই করে ফিউচারে আসলে আমাদের প্ল্যানগুলো করতে হবে। মাকসুদ ভাই, এটাই বলবেন যে একেবারে এই বিমানটা আসলে কোন ক্যাটাগরির বিমান ছিল, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে কিন্তু একটা ধোঁয়াশা চলছে। সেটা একটা যে আজকে আইএসপিআর এর পক্ষ থেকে বলা হচ্ছে, এবং সাথে আরেকটা বিষয় বলা হচ্ছে যে বারবার যে বিমানটি অনেক পুরানো ছিল। F7 MiG-21 এর একই কাছাকাছি এয়ারক্রাফট। এটা সম্ভবত বিজিয়ান, F7 বিজিয়ান। বিজি মানে হচ্ছে বাংলাদেশের জন্য তৈরি, চেংদুতে F7টা হলো F7। হ্যাঁ, এটা
শুধুমাত্র তফাৎ ছিল হচ্ছে হলো কি এটার একটার জায়গায় 2টা সিট ছিল, এটা F7। তো এটা সুবিধাটা হচ্ছে হলো কি একজন ইনস্ট্রাক্টর এবং একজন স্টুডেন্ট, মানে পুরো পুরো ইয়েটাই হলো ইয়ের মতো আর কি, এয়ারক্রাফটটা ফাইটারই, এটাকে Fighter। ফাইটার হিসেবে ইউজ করা যাবে। হ্যাঁ, শুধু তফাৎটা হচ্ছে হলো কি এখানে একটা Seat-এর। এডিশনাল সিট যেটাতে একজন ইনস্ট্রাক্টর বসতে পারবে। আমি স্টুডেন্টের কথা বলবো না, মানে স্টুডেন্ট ইনস্ট্রাক্টর বসতে পারবে বা 2জন পাইলট বসতে পারবে, 2জন পাইলট বসতে পারবে এবং এই সুবিধাটা দিয়ে স্টুডেন্টদেরকে ট্রেন করা হয়। শুধুমাত্র এটাই তফাৎ। ইট ইজ জাস্ট দি সেম এয়ারক্রাফট উইথ 2 সিটস। হ্যাঁ, একজনের পিছনে একটা। একটা বিষয় বলা হচ্ছে যে যেখানে দেখছি যে এখানে বলা হচ্ছে যে বিমানটা অনেক আগে কেনা, কিন্তু বিমানটা দেখছি যে বিমানটা কেনা 2012 সালে। 2012 সালে, তো 13 বছর। 12-13 বছরে কি একটা বিমান পুরানো হয়ে যায়? মোটেও না, কারণ এটার কন্টিনিউয়াস মেনটেন্যান্স হয়। যে কোনো এয়ারক্রাফট, এটা কমার্শিয়াল হোক আর মিলিটারি এয়ারক্রাফট হোক, এটা কিন্তু কন্টিনিউয়াস মেনটেন্যান্স হয় এবং এই পার্টস রেগুলার যে ইন্টারভেলে যেইভাবে প্রেসক্রাইব করা আছে ম্যানুফ্যাকচারার, সেইভাবে সেটাকে পরিবর্তন না করে ফ্লাই করার কোনো সুযোগই নেই। এমনি কি মানে কোনো বিমানের কি কোনো লাইফ সাইকেল আছে? হ্যাঁ, মানে একটা জিনিস আছে হচ্ছে গিয়ে একটা সার্ভিস লাইফ, অনেক ধরনের ইকোনমিক লাইফ থাকে, সার্ভিস লাইফ থাকে, হ্যাঁ, তারপরে এয়ারফ্রেমের লাইফ থাকে, ইঞ্জিন লাইফ থাকে, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা লাইফ থাকে। কিন্তু আপনি যদি কম্পোনেন্টটা চেঞ্জ করেন, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ নিউ, কিন্তু তারপরেও সব কিছু তো আর আপনি পরিবর্তন করতে পারবেন না। আলটিমেটলি যেটা হয় যে একটা মানে সার্ভিস লাইফ যেটা একসময় আমাদেরকে সেটাকে স্ক্র্যাপ করে দিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। কমার্শিয়াল এয়ারক্রাফটের ক্ষেত্রে যেটা হয় যে ইকোনমিক লাইফ যখন শেষ হয় তখন আমরা তাকে পাঠিয়ে দিই গ্রেভিয়ার্ডে, এবং মিলিটারি এয়ারক্রাফটের ক্ষেত্রে যেটা অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, এটা যখন আউটডেটেড হয় এবং তার যন্ত্রাংশ যখন অপ্রাপ্য হয়, পাওয়া যায় না, আমরা তো সেগুলিকে স্ক্র্যাপ করে দিই, বাদ দিয়ে দিই। কারণ ভাই কি বলবেন যে এই অভিযোগ কিন্তু আছেই একেবারে, যে বাংলাদেশে সেটা মিলিটারি বলেন কিংবা আপনাদের ইয়াতে বলেন, এগুলোতে কিন্তু একেবারে মনে হয় আসলে হয়েছে কি আপনার এখানে এমন এমন কিছু মানে এয়ারক্রাফট আনা হচ্ছে যেগুলো আসলে কমার্শিয়াল এয়ারলাইন্সে যেটা হয় 20 বছর পুরাতন এয়ারক্রাফট পর্যন্ত আমরা ইম্পোর্ট করতে পারি, সিভিলেশন আমাদেরকে পারমিট করে। তো এখন যেটা হয়েছে যে কোনো এয়ারলাইন যদি ইন্টেনশনালি আপনার 18 বছর 19 বছর পুরাতন এয়ারক্রাফট নিয়ে আসে, আপনি তো পলিসিতে আপনি আটকাইতে পারবেন না। DC-10 বিমানে ভাইদের DC-10 30 ইয়ার্স পর্যন্ত কিন্তু ফ্লাই করেছে, পার্টসের অ্যাভেলেবিলিটি ছিল, অন টাইম সি চেকগুলো হয়েছে, ডি চেকগুলো হয়েছে, হেভি চেক বলতে যা বোঝায় সেই চেকগুলো যে প্রপারলি হয়, ইঞ্জিন এর চেঞ্জগুলো অন টাইমে হয়েছে। এখন সেই চেঞ্জগুলো যখন হয় তখন এয়ারক্রাফট আসলে পাইলটদের ভাষ্যমতো ভাইয়ের সামনে বলে যে এয়ারক্রাফট আবার নতুন হয়ে যায়। কারণ আপনি যদি ইঞ্জিনগুলো চেঞ্জ করে নেন, আপনার সাইকেল যদি ঠিক মেনটেন করেন, প্রপার ডেইলি মেনটেন্যান্সগুলো ঠিক থাকে, তখন এয়ারক্রাফটগুলো রয়েছে। আপনি যদি প্রপার চেকে না থাকেন, সি চেকগুলোকে আপনি পেন্ডিংয়ে রেখে দেন, ডি চেকে পেন্ডিং রেখে দেন, তাইলে এবং প্রপারলি যদি আপনার সাইকেলগুলো মেনটেন না করে ইঞ্জিনটাকে যদি প্রপারলি ইউজ না করেন, তাইলে একটা এয়ারক্রাফট তো আমি বলবো যে নতুন এয়ারক্রাফট আপনার ফেলিওরিটি আপনি খুঁজে পেতে পারেন, তাই না? তো সেই জায়গাটায় আমি বলবো যে মানে সাইকেল অথবা ইঞ্জিন, আমি বলছি যেটা ভাই বলার সাথে আমি জাস্ট অ্যাড করি, আমার কমার্শিয়াল এয়ারলাইন্সে যদি সাইকেলটা যদি আগে শেষ হয়ে যায়, আমাকে ডেফিনেটলি আমাকে চেকে যেতে হবে। ইঞ্জিন আওয়ার যদি আগে শেষ হয়ে যায়, আমাকে চেকে যেতে হবে। এখন আমার ইকোনমিক ভ্যালুতে আমাকে দেখতে হবে আসলে কোনটা আমার জন্য ভালো হবে। এবং শর্ট ডিস্টেন্সে আমাদের যে এয়ারক্রাফটগুলো আছে, আমি যদি 1 ঘন্টা ফ্লাইট করি কিংবা 30 মিনিটের ফ্লাইট করি, আমার সাইকেলগুলো আগে শেষ হয়ে যাবে। সাইকেল আগে শেষ হলে ডেফিনেটলি আমাকে আগে চেকে যেতে হবে। চেকে যাওয়া মানে একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার হয়ে গেছে, এডিশনাল অ্যামাউন্ট, আমাকে কমার্শিয়ালি লস হইতে হবে। তো এই ক্যালকুলেশনগুলো প্রত্যেকটা কমার্শিয়াল এয়ারলাইন্স আসলে করে, যেমন বিমান করে তেমন আমরা প্রাইভেট এই বিষয়ে বাংলাদেশে তো মানে এই এয়ার দুর্ঘটনা এড়ানো প্লাস সক্ষমতা বাড়ানোর জন্য সরকার অনেকগুলো ব্যবস্থা নিয়েছে, এর আগেও ব্যবস্থা নিয়েছে, সেগুলো কি খুব বেশি কাজে দিচ্ছে আপনাদের জন্য? অ্যাকচুয়ালি এখন আমরা যতই সামনে দিয়ে আগাচ্ছি, আসলে প্রায় 54 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাট রিলেভেন্ট একটা জিনিস নিয়ে আমি আসলে শেয়ার না করলেই হয়। সেটা হচ্ছে যে চলতি বছর আমাদের যে বাজেটটা হয়েছে, সেই বাজেটে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম খাতে বরাদ্দ আছে নিয়ারলি 2000 crore টাকা, যেটা গত কয়েকটা অর্থ বছরে যে বাজেটটা আমরা পেয়েছি, প্রস্তাবিত বাজেট ছিল নিয়ারলি 5000 crore টাকা, হয়তো সংশোধিত বাজেটে সেটা হয়েছে 4000 crore, বাট এই বছর বাজেটে প্ল্যানিং হচ্ছে আপনার 2000 crore। আমার কাছে যেটা মনে হয়, ইন্ডাস্ট্রি মানুষ হিসেবে মনে হয় এটা লেস প্রায়োরিটি একটা খাত হিসেবে দেখা হচ্ছে।
হোয়ারাস এই খাত থেকে আমাদের জিডিপি কন্ট্রিবিউশন বাড়ার একটা সুযোগ ছিল। আমাদের বর্তমানে নিয়ারলি 3% আমরা কন্ট্রিবিউট করছি এভিয়েশন ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে। হোয়ারাস পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, লাইক ইন্ডিয়াতে 6 to 7% কন্ট্রিবিউশন আছে, মায়ানমার আছে 7%-এর কাছাকাছি, নেপালে আছে, মালদ্বীপে আছে নিয়ারলি 30%-এর কাছাকাছি, শ্রীলঙ্কাতে আছে 9%। অ্যান্ড এই আমাদের এত বড় একটা মানে আমি বলবো যে ট্যুরিজম বিভিন্ন যে খাতগুলো মানে সেক্টরগুলো আছে কিংবা স্পটগুলো আছে, লাইক কক্সবাজার বলেন, সুন্দরবন বলেন, কিংবা সিলেটকে, কিংবা আর্কিওলজিক্যাল ট্যুরিজম, আমরা হালাল ট্যুরিজমের কথা বলি, আমরা রিলিজিয়াস ট্যুরিজমের কথা বলি, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের আসলে এটাকে আসলে আমি বলছি জিডিপি কন্ট্রিবিউশনটা বাড়ানোর একটা সুযোগ ছিল। বাট আমরা দুঃখজনক যে আসলে এই খাতে আসলে সরকারের প্রায়োরিটিটাই আসলে আমি আমার জায়গা থেকে আমি দেখছি না। বিকজ যে বিগত সময় যদি 4,000 crore যদি হয়, বাট এই বছর কেন আমাদেরকে আসলে 2,000 crore বাজেটটা দেওয়া হচ্ছে। সাথে তাই এটা বলি যে গভর্নমেন্টে কিন্তু একটা প্ল্যানের মধ্যে আছে যে আমরা কক্সবাজার এয়ারপোর্টকে চলতি বছর এই মাস থেকে আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে কিন্তু একটা প্ল্যান করছে। আমাদের যেহেতু ইন্ডিয়াতে আমাদের কার্গো ফ্যাসিলিটিসটা বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের সিলেট এবং চিটাং এয়ারপোর্টে কার্গো ফ্যাসিলিটিসটাকে আমরা ইনক্লুড করছি। তা থার্ড টার্মিনালকে প্ল্যান করছে, হোয়ারাস এবার বাজেট কিন্তু 50%। আপনাকে মাথায় রাখতে হবে আমাদের কথা এবং কাজের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, ইন ফিউচার আসলে এই সেক্টরটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হয়। আর সাথে আমি একটু যদি বলি যে আমাদের যে থার্ড টার্মিনাল নিয়ে আমরা কথাবার্তা বলছি, যে থার্ড টার্মিনাল থেকে যে আমাদের আউটপুট পাওয়া আসলে আমি এভিয়েশন ইন্ডাস্ট্রি যে আউটপুট পাবে সেটা আসলে আমি বলবো যে এটা হয়তো এয়ারপোর্টের যে টার্মিনাল বিল্ডিং সেখানে আমি দেখতেছি যে বর্তমানে 1-2 থেকে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 থেকে থার্ড টার্মিনালে প্রায় 4 টাইমস বেশি ফ্যাসিলিটিস হয়তো আমরা বুক করতে পারবো। কিন্তু এই টার্মিনালে ইন করা এবং আউট হওয়া, সেইখানে আমাদের কিন্তু সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে দিয়ে আমাদেরকে ফ্লাইটগুলো অপারেট করতে হবে। এই টার্মিনালকে কেন্দ্র করে অনেকগুলো বিদেশি এয়ারলাইন্স কিন্তু অলরেডি প্ল্যান করছে তারা বাংলাদেশে অপারেশনে আসবে। এবং ইন বিটুইন আপনি দেখেন যে ইজিপ্ট এয়ার, আপনি ইথিওপিয়ান এয়ারলাইন্স, ফিটস এয়ার, চায়না এয়ার অলরেডি কিন্তু তারা কিন্তু ফ্লাইট অপারেশন শুরু করে দিয়েছে। কিন্তু সব কথা হচ্ছে যে আমাদের যত বেশি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে অপারেশনে আসবে, বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর যে পার্সেন্টেজ ইন্টারন্যাশনাল মার্কেটে যে পার্সেন্টেজ সেটা কিন্তু এখন নিয়ারলি 20%। আমি বলবো ইন ফিউচারে সেটা 15%-এ চলে আসার সম্ভাবনা আছে বিকজ অফ সক্ষমতা। আমাদের এই সক্ষমতা জায়গাটা আমি বলবো যে ডেফিনেটলি আমরা আসলে আপ টু দ্য মার্ক না। বিকজ বিমান ইউএস বাংলা কিংবা নব এয়ারস্ট্রা সবার মিলে হয়তো 50-55টা এয়ারক্রাফট আছে, সেখানে আমরা থাউজেন্ডস এয়ারক্রাফটের সাথে আমরা বিট করছি। তা আমাদের যখন ফ্লাইট ফ্রিকোয়েন্সিগুলো বরাদ্দ দেওয়া হয়, আমি বলবো যে যারা আমি বলবো স্পেসিফিক যেসব ডিপার্টমেন্টগুলো আছেন, রেগুলেটরি অথরিটি সহ মন্ত্রণালয়, তারা আসলে বাংলাদেশি এয়ারলাইন্সগুলো সক্ষমতার উপর বিবেচনা করেও যদি সেই মানে আসলে ফ্রিকোয়েন্সিগুলো বরাদ্দ দেয়, আমি হচ্ছে দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ যারা আছেন তাদের আসলে টিকে থাকার একটা সম্ভাবনা আছে। আদারওয়াইজ ভবিষ্যতে আমাদের আসলে আমি বলবো যে অনেক কঠিন সময়। আপনি যেটা বলছেন একটু মাকসুদ ভাই আপনার কাছে যাই। ভাই বলছেন যে থার্ড টার্মিনাল তো আগের সরকার অনেক ঢাকঢোল পিটিয়ে অনেক খরচ করে একটা থার্ড টার্মিনাল করছে, সেটা করে কোনো বেনিফিট পাওয়া যাবে না, এটা কিভাবে দেখছেন? আমাদের সক্ষমতার ক্ষেত্রে যদি আমরা বিচার করি তাহলে যেই একটা বিভিন্ন প্যারামিটার্স থাকে, এর মধ্যে সর্বনিম্ন যেই প্যারামিটারটা থাকে সেটাই কিন্তু আমাদের আলটিমেট সক্ষমতা হয়ে দাঁড়ায়। যেরকম আমরা কয়টা এয়ারক্রাফট পার ডে পার্ক করাতে পারবো সেটা তো একটা আছেই, কিন্তু কয়টা এয়ারক্রাফট ল্যান্ড করাতে পারবো সেটা একটা বিরাট ফ্যাক্টর। বিভিন্ন স্পিডের এয়ারক্রাফট এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং টেক অফ করে। তাদেরকে স্পেসিং করতে এটিসির মনে হয় ঘাম ঝরে যায়। হ্যাঁ, এবং সেখানে আমরা প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় কয়টা এয়ারক্রাফট অবতরণ করাতে পারবো সেটা কিন্তু বিচার করার বিষয় আছে। এদেরকে হয়তো আমরা পার্কিং স্পেস দিতে পারবো, এদেরকে হ্যান্ডেল করতে পারবো, কিন্তু আমাদের আকাশ সীমায় এদেরকে যে হ্যান্ডলিং সেটা কতখানি করতে পারবো সেটা একটা বিষয় আছে। রানওয়ে যদি প্যারালাল না থাকে, একটা রানওয়ে যদি বন্ধ হয়ে যায় এটা তাহলে কোনো কারণে যদি হয়, তাহলে এই যে বিরাট ভলিউমের যে এয়ার ট্রাফিক তারা ডাইভার্ট করে কোথায় যাবে সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় আছে। কারণ আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টের একটা পার্কিংয়ের স্পেসের স্বল্পতা রয়েছে, সেরকম সিলেটেও রয়েছে, এবং এমনকি কলকাতাও বোধহয় পারবে না। সেক্ষেত্রে যদি যেই ভলিউমের কথা আমরা এয়ার ট্রাফিক ভলিউমের কথা যে আমরা চিন্তা করছি, তো সেই ক্ষেত্রে যেই এয়ারক্রাফটগুলি আসবে তাদের সেফটির কথাটাও চিন্তা করা লাগবে আমাদেরকে।
না, বাংলাদেশের ওই এখন পর্যন্ত যে এয়ারপোর্ট আছে সেখানে রানওয়ে একটাই, একটা করে সবগুলিতেই। তো একটা রানওয়ে দিয়ে তো আসতে হবে, মানে টেক অফও করতে হবে, ল্যান্ডিং করতে হবে। তো এখানে কি ডিজাস্টার ম্যানেজমেন্টের জায়গায় তো আপনাকে একটা জায়গায় তো অপশন রাখতে হবে, সেই অপশনটা কোথায় বাংলাদেশে? না, এখানে যেটা হয় যে রানওয়ে যদি কোনো কারণে ক্লোজ হয় একটা সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল রানওয়েতে ডাইভার্ট করার প্রভিশন রয়েছে, কিন্তু আলটিমেটলি যেহেতু আমাকে আরেকটা এয়ারফিল্ডে যেতে হবে, আমরা যেটা বলি অল্টারনেট এয়ারফিল্ড। অল্টারনেট হিসেবে ঢাকার ক্ষেত্রে ব্যবহার করা হবে কলকাতা অথবা চট্টগ্রামকে। সেক্ষেত্রে যদি কোনো কারণে যদি ঢাকা এয়ারফিল্ড ক্লোজ হয়, তাহলে ডাইভার্ট করে অন্যান্য এয়ারফিল্ডে যে যাবে, যে ভলিউমের কথা আমরা চিন্তা করছি এয়ার ট্রাফিক, সেখানে তো কলকাতাও স্থান দিতে পারবে না, চট্টগ্রামও স্থান দিতে পারবে না। তাহলে সব এয়ারক্রাফট তো আর সব জায়গায় ল্যান্ডও করতে পারবে না। না, পারবে, মোটামুটি পারবে, এই দুটাই এয়ারফিল্ডে পারবে, কিন্তু তাদেরকে ব্যাংককের ফিউল নিয়ে আসতে হবে, তেল নিয়ে আসতে হবে। হ্যাঁ, ব্যাংককে যাতে সেটা কি সবাই করবে? এবং নর্মালি তো ফিউল নেওয়ার কথাই চট্টগ্রাম অথবা কলকাতারই। এখন এটা কি এমন হবে যে এই দুইটা এয়ারফিল্ডকে অল্টারনেট হিসেবে, ঢাকার অল্টারনেট হিসেবে ব্যবহার করা যাবে না? এই ধরনের কোনো সিদ্ধান্ত কি আমাদের মানে সিভিল এভিয়েশন আছে কিনা সেটা বিবেচ্য বিষয় হবে আর কি। কারণ হচ্ছে যে এই সিঙ্গেল রানওয়ে ক্লোজড হয়ে গেলে ইট ইজ গোয়িং টু ক্রিয়েট হ্যাভক। যদি আমরা যেই ভলিউমের কথা চিন্তা করছি, থার্ড টার্মিনালে যেই ট্রাফিক বা আমরা যেই যতগুলো এয়ারলাইন্সকে আমরা তাদের বিমান পরিচালনার সুযোগ দিচ্ছি যেটা না, এইটা দেবার আগে তো আপনার রানডাউন ওই আপনার হলো রানওয়ের কথা চিন্তা করা দরকার ছিল, সেটি না করে এটা করা হচ্ছে। আরও অনেকগুলি সীমাবদ্ধতা রয়েছে, মানে এই যেরকম আপনার আমাদের যেই মনে করেন আমার যেই অ্যাক্সিডেন্টটা হলো, সেখানে এটা কি আমরা কোনোদিন চিন্তা করেছিলাম যে এরকম হতে পারে? কিন্তু হলে কি হবে, সেটা তো আগে মাথায় রাখতে হবে, হ্যাঁ, এখানে আমাদের যেই ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ইয়েটা, আপনাকে ভেবেই রাখতে হবে, এটা হতে পারে, তখন আমি কি করব। হ্যাঁ, এখন সবগুলো ইভেন্চুয়ালিটিস আমরা চিন্তা করে একটা প্ল্যান করি। এখানে থার্ড টার্মিনালের এখন যদি আমরা করিও, এখানে যে আরেকটা রানওয়ে তৈরি করে এখানে অপারেশন শুরু করা যাবে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কাজে একটা রানওয়ে থাকবে এখানে, সেই পরিমাণ আমরা ফ্লাইট নামাবো, সেই পরিমাণ ফ্লাইট নামাইতে হবে। এখন এটার নির্ধারণটা টার্মিনাল ক্যাপাসিটি নির্ধারণ করবে না, আমাদের রানওয়ের ক্যাপাসিটি নির্ধারণ করবে। হ্যাঁ, আমাদের এয়ার ট্রাফিকের ক্যাপাসিটি নির্ধারণ করবে। এখানে বিভিন্ন স্পিডের এয়ারক্রাফট একটা বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা এই থার্ড টার্মিনাল ব্যয় দিয়ে আরেকটা এয়ারপোর্ট তৈরি করতে পারতাম কিনা, সেটা কিন্তু বিবেচনার বিষয়, অধিকার রাখে আর কি, আমি যেটা মনে করি। এবং এই যে ঘনবসতিপূর্ণ জায়গায় একটা এয়ারপোর্ট রয়েছে, সেটা কিন্তু ব্যবহার করা যেত, তারপরেও যেত, কিন্তু এই ডেনসিটিতে না। আমাদেরকে আরও বড়সড় প্ল্যান নিয়ে এগোতে হবে। যেরকম আপনি যদি কুয়ালালামপুর এয়ারপোর্টে যান, সেই কবে থেকে দেখেছি 3টা রানওয়ে, একরের পর একর জমি বিরান পড়ে আছে। আমরা একসময় ভাবতাম হয়তো যে কিসের জন্য এত বড় একটা এয়ারপোর্ট করা হলো, সিটি থেকে এত দূরে কেন, যেতে যেতে ঘন্টাখানেক লেগে যাচ্ছে কুয়ালালামপুর সিটিতে। তো এখন বোঝা যায় যে কেন। হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রে তা মানে সেই পরিকল্পনার ধারে কাছে দিয়েও যাওয়া হয়নি। মানে এখন যখন তৈরি হয়েছিল, তারপর কিন্তু সিটিটাকে এভাবে ডেভেলপ করতে দেওয়া উচিত হয়নি, আমাদের সীমাবদ্ধতার কথা চিন্তা করেও। হ্যাঁ, মাকসুদ ভাই, একটা বিষয়, মানে এটা দেখছি যে সব আমাদের সমস্যার সব দিকেই একটা বিষয় বলবেন, যে বিষয়টা নিয়ে আমরা শুরু করেছিলাম, যে একেবারে যে প্রশিক্ষণ বিমানটা গতকালকে আশ্রে পড়ল একটি স্কুল ভবনের উপরে, অনেকগুলো ক্ষয়ক্ষতি, এই প্রশিক্ষণের পুরো বিষয়টাকে একটু ব্রিফ করবেন। এয়ারফোর্সে যে প্রশিক্ষণ, সেটা হলো গিয়ে একজন ফ্লাইট ক্যাডেট হিসেবে জয়েন করার পরে সে
জেনারেল সার্ভিস ট্রেনিং করে, ফ্লাইং ট্রেনিং করে, একাডেমিক ট্রেনিং করে এবং এর থিওরি পড়ে এবং একটা এয়ারক্রাফটে ওঠার আগে সে কিন্তু অলরেডি এভিয়েশনের প্রিন্সিপালস যেগুলি আছে মোটামুটি যে সমস্ত সাবজেক্ট আছে সবগুলি পড়াশোনা শুরু করে দেয় এবং বেসিকগুলি সে ভালোভাবেই জানতে পারে। এর ভিতরে অ্যারোডাইনামিক্স রয়েছে, অ্যারো ইঞ্জিন রয়েছে, তারপরে এভিয়েশন ল রয়েছে, নানা ধরনের এভিয়েশন সংক্রান্ত সাবজেক্ট রয়েছে আর কি মোটামুটি। এরপরে সেকেন্ড টার্মে সে ফ্লাইং শুরু করে। ওই পার্টিকুলার এয়ারক্রাফট যেটাতে সে ট্রেনিং করবে সেটার উপরে একটা টাইপ টেকনিক্যাল হয়, মানে এটাকে বলে মোবাইল, আমরা বলি এয়ারক্রাফটে এই এয়ারফোর্সে বলা হয়। সেটার পরে সে প্রথমে এয়ারক্রাফটে ওঠে একজন ইনস্ট্রাক্টর সহ। সেই ইনস্ট্রাক্টর যখন কনফিডেন্ট হন যে এই ছেলে একা একা ফ্লাই করতে পারবে তখন তাকে একা ছাড়া হয়। সেটা নর্মালি 10 থেকে 12 ঘন্টার মধ্যে, কোনো কোনো ক্ষেত্রে কারো হয়তো 15-16 ঘন্টাও লেগে যায়। তারপরে সে একা ফ্লাই করে, একা ফ্লাই করার পরে তার যে অন্যান্য ট্রেনিংগুলি সেগুলি চলতে থাকে এবং মাঝে মাঝে তাকে একা ছেড়ে দেওয়া হয়, সোলো ফ্লাইট যেটাকে আমরা বলি। এটাকে প্রথমটা হচ্ছে ফার্স্ট সোলো, এরপর সাবসিকুয়েন্টলি সে বিভিন্ন ফ্লাইট করতে থাকে এবং মাঝে মাঝে সোলো ফ্লাইট করে। এগুলি প্রোগ্রাম করা আছে, কোনটার পরে কখন ইনস্ট্রুমেন্ট ফ্লাইং হবে, কখন জেনারেল ফ্লাইং হবে, হ্যাঁ, এইগুলি নাইট ফ্লাইট ফ্লাইং কখন হবে, এগুলি সমস্ত কিছু ভাগ করে দেওয়া আছে কখন কোনটা হবে, একেবারে একটা প্ল্যানের মধ্যে থাকে এটা। এরপরে সে কেউ হয়তো হেলিকপ্টারে যায়, কেউ হয়তো ফাইটারে যায়, কেউ ট্রান্সপোর্টে যায়, সে তার ওই টাইপের উপরে সে আবার প্রশিক্ষণ নেয় এবং আবার সোলো ফ্লাইট করে। এখন কোনোটা আছে ডুয়েল ককপিট, কোনোটা আছে সিঙ্গেল ফাইটার, যেরকম ফাইটারের সিঙ্গেল ম্যান ককপিট যেগুলি, সেখানে ওই ডুয়েল সিটার যেগুলি আছে সেটাতে প্রশিক্ষণ করে এবং সেই ডুয়েল সিটারে একজন পাইলট যায় তখন সে সোলো যখন করে। এটাই নিয়ম এবং এই প্রক্রিয়ার মধ্যে প্রতিটা মিলিটারি পাইলটই যায় আর। এবং সিভিল পাইলটদের ক্ষেত্রেও সে বেসিক যে এয়ারক্রাফটটা সেসনা অথবা অন্য যে কোনো সেটাতে সে ফ্লাইং শুরু করে। পরে ইনস্ট্রাক্টর যখন মনে করে যে সে সোলো ফ্লাইট করার যোগ্য তখন সে সোলো ফ্লাই করে একা। এরপরে সে তার প্রশিক্ষণের যে সিলেবাসটা রয়েছে সেটা কমপ্লিট করার পরে ওই প্রক্রিয়ার মধ্যে প্রথমে সে পিপিএল পায়, এরপর সিপিএল পায়। একটা নির্দিষ্ট আওয়ারের পরে তাকে ফ্রোজেন এটিপিএল দেওয়া হয়। অর্থাৎ তার মানে হচ্ছে গিয়ে এই সংক্রান্ত যে নলেজটা রয়েছে সেটা সে অ্যাকোয়ার করার পরে এবং সিভিলেশনের পরীক্ষা দেওয়ার পরে সে একটা এটিপিএল ফ্রোজেন হয়। এবং যখন সে নির্দিষ্ট আওয়ার ফ্লাই করে এবং ক্যাপ্টেন হিসেবে বা কমান্ডে নিজের নিয়ন্ত্রণে এয়ারক্রাফটটাকে নিয়ে সে যখন প্রথম ফ্লাই করে তখন তার এটিপিএলটা ইস্যু হয়। মানে কালকে তো একেবারে যে ক্যাপ্টেন এটা তো প্রথম সোলো ছিল সেই এয়ারক্রাফটে। এর আগে সে বেশ কয়েকটা সোলো করেছে, মানে এই এয়ারক্রাফটটাতে F7 ইজ অ্যান অ্যাডভান্সড ফাইটার। হ্যাঁ, তো এই এয়ারক্রাফটে তার ফার্স্ট সোলো, কিন্তু এর আগে সে বেশ কয়েকটা সোলো করেছে। ভাই আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে, যে একটা মানে টেক অফের সময় এবং ল্যান্ডিংয়ের সময় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই বিষয়গুলোতে কি আপনারা প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এটা শুনবো। তার আগে কামরুল ভাই, আপনি যেটা বলছেন যে বাংলাদেশে এত বড় পরিসরে যে আয়োজন করে বাংলাদেশের এয়ারপোর্টকে রেডি করা হচ্ছে, সেটি আসলে আপনাদেরকে মানে কোনো সুবিধা দেবে না এরকম বলতে পারছেন? না, ঠিক সুবিধা দিবেন না তা না। দেখেন যে বর্তমানে প্রায় 34টা বিদেশি এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে অপারেশনে আছে। 100% বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপর বেস করেই সেই এয়ারলাইন্সগুলো তাদের বিজনেস প্ল্যান এবং তাদের এয়ারলাইনের যে প্ল্যান সেটা কিন্তু তারা সাজিয়ে বাংলাদেশে অপারেশনে আসতেছে। ইন ফিউচারে যে এয়ারলাইন্সগুলো আসার পরিকল্পনা তাও কিন্তু বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপর বেস করেই। এমিরেটস কিংবা কাতার এয়ারওয়েজ কিংবা আদার্স বিদেশি এয়ারলাইন্স কিন্তু তাদের দেশের নাগরিকদেরকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসতেছে না। তারা 0 ডে থেকেই বাংলাদেশি প্যাসেঞ্জার ডিপেন্ডেন্ট, হোয়ারাস বাংলাদেশি কেরিয়ার আজকে প্রায় এই 54 বছরে আপনার প্রাইভেট এয়ারলাইন্সও শুরু হয়েছে 28-29 বছর। এখানে আপনার 8-9টা এয়ারলাইন্স কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, এই যে এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে, তো এই এয়ারলাইন্সগুলো কিন্তু দেশের বাইরে
পার হয়ে কিন্তু বিদেশে বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা ফ্লাইট অপারেট করেছে। এখন বাংলাদেশে যে পলিসিগত যেসব ব্যাপারগুলো আছে, লাইক আমি এখন চার্জেস কথা বলি, অ্যারোনটিক্যাল চার্জ কিংবা নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে, এখানে অ্যারোনটিক্যাল চার্জের ভিতরে ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, এই যে চার্জগুলো আছে এগুলো বাংলাদেশি ক্যারিয়ার, সেটা ন্যাশনাল ক্যারিয়ার এবং প্রাইভেট এয়ারলাইন সেম। আপনি এই ক্যারিয়ার, আমরা ঢাকা থেকে কুয়ালালামপুরে যদি বোয়িং 737-800 দিয়ে এয়ারক্রাফট দিয়ে অপারেট করি, আমাকে ওইখানে 15,000 to 20,000 টাকা পে করতে হয় ফর ল্যান্ডিং। সেম এয়ারক্রাফট যখন ঢাকায় ল্যান্ড করছে প্রায় 2.5 লক্ষ টাকা আমাকে পে করতে হচ্ছে। এটা কেন? এটা হচ্ছে এখন সিভিল এভিয়েশন রেগুলেটরি অথরিটি যদি এই পলিসিটা আজকে লম্বা সময় ধরে ক্যারি করছে, এবং আমরা কিন্তু বরাবরই সিভিল এভিয়েশনের কাছে এবং মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি এই চার্জেসগুলোকে রিডিউস করা। এবং শুধু এইটা না, আপনার সারচার্জে একটা ব্যাপার আছে, প্রতি মাসে 6% হারে ইয়ারলি 72% আমাকে চার্জ পে করতে হচ্ছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিংবা আমরা যেসব দেশগুলোতে অপারেট করি সেখানে 12 to 18%-এর মধ্যে সেই চার্জগুলো, সেখানে আমরা পে করছি 72%। এখন এখানে এই দাবিগুলো করতে করতে অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ হওয়ার মিছিলটাই আসলে বড়। আজকে দেখেন মাত্র 3টা প্রাইভেট এয়ারলাইন্স কিন্তু অপারেশন আছে, ইউএস বাংলা, এয়ার এস্ট্রা এবং নভোএয়ার। সেখানে ইউএস বাংলা ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট করছে বিমানের সাথে। এখন এই পলিসিগত ব্যাপারগুলো যতক্ষণ পর্যন্ত আসলে চেঞ্জ না করবে, আমার দেশে একটা বাংলাদেশের সংবিধানে আমাদের জনগণের স্বার্থে দেখা গেলো 15-16টা অধ্যাদেশ আমাদের অলরেডি চেঞ্জ হয়েছে। তো সেখানে যদি আমাদের বিজনেসকে টিকে রাখার জন্য, দেশীয় এয়ারলাইন্সগুলোকে টিকে রাখার জন্য, ইন্ডাস্ট্রিকে টিকে রাখার জন্য যদি পলিসি রেকটিফাই করা দরকার পড়ে, চেঞ্জ করা দরকার পড়ে, আমার মনে হয় সেটা সময়ের প্রয়োজনে এখন এই চেঞ্জগুলো আসলে করাটা প্রয়োজন হয়ে গেছে। আদারওয়াইজ আমরা যে মানে আমি বলবো যে একটা লেভেল প্লেইং ফিল্ডের বাইরে যে আমরা যে বিদেশি এয়ারলাইন্সের সাথে বিট করছি, এইটা হয়তো ভবিষ্যতে সম্ভব হয়ে উঠবে না। মাকসুদ ভাই কি বলবেন? যেটা বলছিলাম যে একেবারেই শেষ টাইম আমাদের, আপনি সব শেষ 2 মিনিট আপনি বলুন যে বিষয়টা হলো একটা ক্যাপ্টেন হিসেবে, আপনি পাইলট হিসেবে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় কি মানে বিষয়গুলো আপনার ফেস করেন, বা গতকালকে সেটা কী ধরনের ফেস করতে পারে সেই বিষয়গুলো, বা কি হয়ে থাকতে পারে? দেখেন, প্রফেশনাল এভিয়েশন যেটা আমাদের মানে প্রফেশনালিজমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা অ্যাকশন আমাদের কিন্তু মেজার, মানে আমাদের চেকলিস্ট রয়েছে এবং সেটার প্রতি পদে আমরা ফলো করে যাই, এবং এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই। এই ল্যান্ডিং আমার জীবনে আমি হাজার করেছি, টেক অফ আমি হাজার করেছি। এর মধ্যে কোনো যদি বিচ্যুতি, মানে এয়ারক্রাফটে যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কী করতে হবে সেটার জন্য আমরা 6 মাস পর ট্রেনিং নিই, ঠিক আছে? এবং মিলিটারি ফ্লাইংয়ের ক্ষেত্রেও ট্রেনিংয়ের ব্যাপারগুলি কিন্তু এরকমই থাকে। সেফটির ক্ষেত্রে আমরা কোনো রিস্ক নেই না, কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হলে সেটার প্রভাব কিন্তু সুদূর প্রসারী, একটা কার অ্যাক্সিডেন্টের মতো না, বা একটা বাস অ্যাক্সিডেন্টের মতো না। এটার রিপলসটা পরে পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিতে। কাজে এখানে কোনো সুযোগ রাখা হয় না সাধারণত। আমরা যে টেক অফ করি, এখানে যেই কতখানি টানতে হবে, কত শক্তি দিয়ে, কতখানি আমাদেরকে পিচ, আমাদের স্ট্যাবিলাইজার ট্রিম রাখতে হবে, কত ওজন হলে কত স্পিডে টেক অফ করতে হবে, সমস্ত কিছু ফ্ল্যাপ কতখানি নিতে হবে, সব কিছু কিন্তু একটা ফিক্সড। এটা একেবারে মানে প্রত্যেক সময় প্রত্যেক এনভায়রনমেন্টে 1 ডিগ্রি টেম্পারেচারের সাথে এটা রিলেটেড, এবং সেটা আমরা ক্যালকুলেট কীভাবে করতে হবে সেটার উপরে প্রতিনিয়ত আমাদের ট্রেনিং হচ্ছে। ফাইটার ফ্লাইং বা মিলিটারি এভিয়েশনের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। এই সেফটির ফিচারগুলি প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে, এবং নতুনভাবে আমরা নিজেদেরকে আপডেট করছি, এবং আমরা আরও বেশি সেফ হচ্ছি। সোজা কথা হলো কি, এভিয়েশন ইন্ডাস্ট্রি অ্যাজ সাচ ক্যানট অ্যাফোর্ড অ্যাক্সিডেন্টস। হ্যাঁ, তো এটার থেকে ক্রমশ আমরা দূরে সরে আসতে পারছি, এবং আগে যত ঘন অ্যাক্সিডেন্ট হতো এখন কিন্তু অনেক কম হয়। কিন্তু তারপরেও ব্যাপার হলো গিয়ে যে কিছু জিনিস আছে যেগুলি হবেই। আমরা অ্যাক্সিডেন্টকে আমরা জিরো কোনো দিনই করতে পারবো না, বোধহয় কোনো দিন সম্ভব নয়, সুযোগ নেই এটা। হ্যাঁ, এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে, হিউম্যান ফ্যাক্টর রয়েছে, আমাদের মেকানিক্যাল কিছু বিষয় রয়েছে, এগুলি থাকবেই। কিন্তু তারপরে অন্য যে কোনো ক্ষেত্রের চেয়ে এভিয়েশন সেক্টরটা অনেক বেশি সেফ। কেন? কারণ দিস ইজ এ বিজনেস, হ্যাঁ, এবং দিস ইজ অ্যাবাউট লাইফ। ধন্যবাদ কামরুল ভাই, ধন্যবাদ ক্যাপ্টেন এম মাকসুদ আহমেদ।
আজ এখানেই শেষ করছি সোনালী লাইভ সংবাদ সংলাপ। আশা করছি আগামীকাল এই সময় অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।